জেল শুধু নয়, নজিরবিহীন শাস্তি হবে, মিলিয়ে নেবেন। এটা শোনার অপেক্ষায় আমরা প্রত্যেকে আছি। এ রাজ্যে মমতাকে উৎখাত না করলে শিল্পের জোয়ার কেন, শিল্পের একটা ভিত্তিপ্রস্তর আপনি তৈরি করতে পারবেন না, মিলিয়ে নেবেন। স্যার, প্রথমেই আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। যেটা বলবো যে যে আইপ্যাকের যখন তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী যখন ভিতরে ঢোকে, ইডি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করে এবং তৃণমূল কংগ্রেস দল থেকেও ইডির বিরুদ্ধে মামলা করা হয়। শুনানি হয়ে গেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দুটোতেই শাসক দল ধাক্কা খেয়েছে। হাইকোর্টে খারিজ করে দেওয়া হয়েছে তৃণমূলের যে মামলা, এবং সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ল অফ দ্য ল্যান্ড, ল অফ কমন সেন্স প্রথম থেকেই এটাকেই স্ট্যাবলিশ করে যাচ্ছিল। অন্তত আমরা আভাস পাচ্ছিলাম এবং যারা আইন নিয়ে চর্চা করে তারাও আভাস পাচ্ছিলেন যে এই মামলাটার সারবত্তা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে একটি এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করা, অর্থাৎ রিয়াল এক্সিকিউটিভ অথরিটি অফ দ্য স্টেট, অর্থাৎ গভর্নমেন্টের সর্বোচ্চ পদে যিনি বসে থাকেন, স্টেট হেড, অর্থাৎ 164 নম্বর আর্টিকেলের যিনি গভর্নরের কাছ থেকে শপথ বাক্য পাঠ করে জনগণের প্রতি এবং তার ক্যাবিনেটের মিনিস্টারদের প্রতি যিনি কালেকটিভ রেসপন্সিবিলিটি নেন, অর্থাৎ যিনি গভর্নমেন্টের হেড, তিনি যে দলে বিলংস করুক না কেন, সেই দলটা নেসেসারি নয় সংসদীয় গণতন্ত্রে সবাই ভোট দেবে, পার্টি ফর পার্টস, কিন্তু তিনি যখন গভর্নমেন্টে আসীন হন, গভর্নমেন্ট ফর অল, অর্থাৎ তাকে যিনি ভোট দিয়েছেন বা যিনি ভোট দেননি, উনি বিরোধী দলনেতারও মুখ্যমন্ত্রী, আমার আপনার প্রত্যেকের মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্নটা হলো, তিনি যখন আজকে এই সংবিধানের বিরুদ্ধ আচরণটা করলেন, এবং শুধু তাই নয়, আজকে পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়ে গেল যে কে অন্যায় করেছে কে ন্যায় করেছে সেই টানাপোড়েন নিয়ে আর গতকাল আর আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আলোচনা হয়নি। আলোচনার যেটা মূল লক্ষ্যবস্তু বিষয়বস্তু ছিল গতকালও আজও, যে মুখ্যমন্ত্রী চোর না মুখ্যমন্ত্রী ডাকাত। আপনি দেখুন, ভারতবর্ষের ডাকাতির যে সংজ্ঞাটা ভারতের সংবিধানের, আপনি একদম নেট সার্চ করে দেখা যায়, ডাকাতি 5 জনের বেশি লোক নিয়ে আপনি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির বাড়িতে, কোনো একটি মানুষকে, কোনো একটি সংস্থাকে যদি ফোর্সফুলি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার থেকে তার কনসার্নের বাইরে গিয়ে কিছু ছিনিয়ে নেন, দ্যাট ইজ কল্ড ডাকাতি, বিএনএসএ 310 নম্বর ধারা। অর্থাৎ এতদিন পর্যন্ত এই রাজ্যের 43টা দপ্তর মুখ্যমন্ত্রীর হাত, ক্যাবিনেটের 43টা দপ্তরের বিরুদ্ধে, তাদের মন্ত্রীদের বিরুদ্ধে, বিধায়কদের বিরুদ্ধে গরু চুরি, বালু চুরি, চাকরি চুরি, থানা চুরি, সব ধরনের চুরির অভিযোগ উঠেছে। আবাসন চুরি, রেশন চুরি, চাল চুরি, গরিবের ভ্যাকসিন চুরি। কিন্তু কোথাও যেন একটা অংশের মানুষের মধ্যে তখনও আশা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব চুরির ধরাছোঁয়ার বাইরে, একটা অংশের মানুষের। আজকে সেই 16 কলাটা পূর্ণ হলো, ভারতবর্ষের অপামর মানুষ দেখলো যে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের হাইয়েস্ট ম্যান্ডেট নিয়ে গভর্নমেন্টের প্রধান হয়ে বসে থাকার পরে তাকে নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, অর্থাৎ আমাদের সংবিধানের যে পিলার, সংবিধানের প্রস্তাবনার মধ্যে যেটা লেখা আছে, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি, এর উপরে যে জাস্টিসকে স্থান দেওয়া হয়েছে, সেই জাস্টিস, সেই বিচার ব্যবস্থা আলোচনা করছেন, কাঠগড়ায় মুখ্যমন্ত্রীর নাম আলোচিত হচ্ছে, তিনি চোর না ডাকাত, কোন সংজ্ঞায় দেওয়া যাবে? সত্যিকার তিনি ডাকাতি করেছেন না চুরি করেছেন? মানে তিনি দুটোর মধ্যে একটা, কেউ কোন একটা প্রাইমারি ফাইসিতে তিনি দুটোর মধ্যে একটা প্রমাণিত, কিন্তু কোনটা এবার সেটা নিয়ে আলোচনা। এই যে সংবিধানের 8ই জানুয়ারি 2026 ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে কালো দিন, বাঙালির জীবনের সবচেয়ে ভয়ানক কলুষিত একটা দিবস। আগামীতে পলিটিক্যাল হিস্ট্রিতে কালো অক্ষরে লেখা থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের চুরির একটি
মানি লন্ডারিং কেসে কেন্দ্রীয় আধিকারিকদের কাজে বাধা দেওয়া শুধু নয়, সশস্ত্র পুলিশের আধিকারিক যারা জনগণের ট্যাক্সের টাকায় চলে, যারা এক্সিকিউটিভ পাওয়ারটাকে কনভে করে ভারত সরকার কসি ফেডারেল স্ট্রাকচার, যে কসি ফেডারেল স্ট্রাকচারের প্রথম শর্তটাই হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রিক, অর্থাৎ সেন্ট্রালের আইন চলবে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট। যেই মর্মে পিএলএম অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2005 যখন ইউপিএ গভর্নমেন্টের সময় তৈরি হয়েছিল, সেই সময় তৎকালীন অর্থমন্ত্রী পার্লামেন্টের জবাবি ভাষণে পরিষ্কার বলেছিল এই আইন বেআইনি টাকা সাইফুনিং এর জন্য অন্যতম তদন্তের একটা আইন, যেই আইন পিএম সিএম ডিএম কারো কাছে দায়বদ্ধ নয়। এমনকি এই আইন নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, বিরোধীরা, সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছিল এই আইন কারো হাতের মোয়া হতে পারে না, এই আইন কারো কাছে দায়বদ্ধ নয়। যেই পিএলএম অ্যাক্টে আমার বিরুদ্ধেও ধরুন কালকে যদি বেআইনি ব্ল্যাক মানি, ডুফিয়ার ট্রানজাকশনের মানি, কালো টাকা, 2 নম্বরই টাকা যদি সাইফুন করা, ব্যবহার করা, আত্মসাৎ করার অভিযোগ ওঠে, আমাকে প্রমাণ করতে হবে পিএলএম অ্যাক্টে আমি চুরি করিনি, আমি এই বেআইনি টাকা, অবৈধ টাকার লেনদেন করিনি, ইডি বাধ্য নয় প্রমাণ করতে। তাহলে প্রশ্নটা হলো যেই মামলাটা 2002 আপনি দেখুন 2002 সালে চার্জ গঠন, একটা মামলা 21শে নভেম্বর 21শে নভেম্বর কয়লা কেলেঙ্কারিতে ইডি প্রথম যখন ইসিএল এর ইয়েটা করে আসানসোলে, তখন 9 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত হয়, প্রথম চার্জটা গঠন হয়, ফ্রেম হয়। তারপর থেকে তার 3 দিনের মাথায় 24শে নভেম্বর 2020 পিএলএম অ্যাক্টের আওতায় এটা হয়, রুজু হয় মামলাটা। 3রা মে 2021 ইডি চার্জশিট দাখিল করে, তারপরে 29শে জুলাই ইডি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। এর মাঝে তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্র, তাকে ডাকা হয়, অভিষেক ঘনিষ্ঠ, অভিষেকের সাথে কেক কাটা এক হরিহর আত্মা, তার সূত্র ধরে অভিষেক এবং রুজিরাকে ডাকা হয়, তার সূত্র ধরে তিনি পালিয়ে যান। লোকে বলে আড়ালে আবডালে তৃণমূল তার দলটি, সরকারি দলটি এই রাজ্যের, তারা সরকারি ক্ষমতা অপপ্রয়োগ করে তাকে বেআইনি ভাবে দেশান্তরিত হতে, অর্থাৎ দেশ থেকে তাকে অন্য কোথাও পালিয়ে যেতে সাহায্য করেছে। এটা অবশ্য আমি জানি না, প্রমাণিত নয়, কিন্তু এটা বলে। কিন্তু প্রশ্নটা হলো অনুপ মাঝি ধরা পড়লো, অনুপ মাঝি তার সাকরেদদের মাধ্যমে জানা গেল কোটি কোটি টাকার সাইফুনিং হয়েছে। এই যেটাকে আইপ্যাক আমরা এতদিন জানতাম ভোট কৌশলী সংস্থা, জানা গেল এখন এটা শেল কোম্পানি বা শিখন্ডি কোম্পানি হাওয়ালার মাধ্যমে টাকা ডুফিয়ার ট্রানজাকশন করেছে, গোয়াতে ভোটে তৃণমূলের ফান্ড হিসাবে তারা সেটাকে সাপ্লাই করেছে। এটা আপাতত ইডির অভিযোগ। এবার প্রশ্নটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যখন হিন্দু মানুষগুলোকে কচুকাটা করা হয় তিনি ডাক শুনতে পান না। সন্দেশকালীন মেয়েরা ধর্ষিতা হলে পিঠে বানানোর নাম করে তার দলেরই গোস্তেপো বাহিনীর প্রধান শাহজাহান যখন এই মেয়েগুলোকে ডেকে রাতের পর রাত শ্লীলতাহানি, ধর্ষণ থেকে শুরু করে একাধিক নোংরা কাজ করেন, মুখ্যমন্ত্রী যান না তাদের ডাকে সাড়া দিয়ে, যান না, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পান না ধর্ষিতা মেয়েদের কাছে এ রাজ্যে, সেটা আপনার কামদুনি হোক কিংবা পার্ক স্ট্রিট হোক, যাবেন না, যান না, মুখ্যমন্ত্রী সময় থাকে না। আরজি করের বোনটি ধর্ষিতা খুন হলে পরে তার বাবা মার সাথে দেখা করতে যাওয়ার 1 মিনিটও সময় পান না, কিন্তু মুখ্যমন্ত্রী সময় পেয়ে যান, অতি সক্রিয় হয়ে চলে যান, বেআইনি ভাবে কনস্টিটিউশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি চলে যান একটি প্রাইভেট কোম্পানি, সেই প্রাইভেট কোম্পানির উপরে যদি তদন্ত আরোপিত হয়, যদি তল্লাশি করতে আসে, তিনি অতি সক্রিয় হয়ে গিয়ে তার ক্ষমতাকে অপব্যবহার করে তিনি কাজে বাধা দেন। তিনি সেখানে চলে যান যখন তার সরকারের একজন পুলিশ আধিকারিকের সারদা মামলায় নথি লোপাটের জন্য সিবিআই এসে তল্লাশি করতে যায়, তিনি সদল বলে গিয়ে সপরিষদ তিনি বেআইনি ভাবে বসে পড়েন ধর্নায়। এবং শুধু তাই নয়, সিবিআই তাকে পুলিশ তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় আধিকারিক ইডি শাহজাহানকে ধরতে গিয়ে মাথা ফাটলে মার খেলে সেই সিবিআইদের আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মলেস্টেশন, এমনকি ধর্ষণ, ডাকাতির একাধিক গুরুতর ধারা দেয়। এবার তো সুপ্রিম কোর্ট তো 67 নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছে
ইডি অফিসারদের বিরুদ্ধে যে এই ধারাগুলো দিয়েছে, এবারও দিয়েছে। তাহলে প্রশ্নটা হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ যেই স্ট্রাকচারে কসি ফেডারেল স্ট্রাকচারে ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, রাজ্যগুলো তাদের ল অ্যান্ড অর্ডারটাকে বাঁচিয়ে রেখে, ল অ্যান্ড অর্ডারটাকে নিজেদের স্বতন্ত্র রেখে কেন্দ্রীয় আইন মেনে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থাকে, সেটা মানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কি মানেন যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের একটি রাজ্য নয়? তিনি কি মনে করেন ওয়েস্ট বেঙ্গল রিপাবলিক অফ স্টেট, যেটা বাংলাদেশের বারবার বা বাংলাদেশের জঙ্গিরা বারবার বলে পশ্চিমবঙ্গকে আলাদা করে দেবো এটসেট্রা এটসেট্রা, তিনি কি তাই মনে করেন? তা না হলে কেন্দ্রীয় প্রত্যেকটা এজেন্সি পশ্চিমবঙ্গে মার খেয়েছে। যে বিএসএফ, যে সিআইএফ এর অত্যন্ত প্রহরায় ওরা জীবন বিসর্জন দিয়ে আমার আপনার সুখের নিদ্রাকে বাঁচিয়ে রেখেছে। আমরা বাড়িতে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকি, কারণ ওরা সীমায় থাকে বলে। তাদের বারবার মুখ্যমন্ত্রী, তার ভাইপো, দলের চুনিপুটি, 5 পয়সা 10 পয়সা প্রত্যেক স্তরের নেতা এই বিএসএফ সিআইএসএফ কে হাতা খুন্তি নিয়ে মারার কথা বলে, বিভিন্ন অশ্লীল মন্তব্য করে, বেআইনি দেশদ্রোহী কথাবার্তা বলে। কেন? কারণ এরা হয়তো বিশ্বাস করেন বা চেষ্টা করে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে আলাদা করতে, আলাদা থাকতে, আলাদা আইন বানিয়ে স্বতন্ত্র থাকতে। আমি আপনাকে বলি যে আজকে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আধিকারিকদের কাজ করতে দিচ্ছে না। আমি আগের দিনও আপনাদের বলেছিলাম যে দেখুন, পিএলএম এর একটা তৈরি হওয়ার পরে মূলত ইডি, পিএলএমএ বা ফেমা এই আইনের মাধ্যমে চলে। তারা মানি টেলটাকে করে, ট্রেস করে কারা বেআইনি করেছে। সারা ভারতবর্ষে বহু জায়গায় প্রতিদিন প্রতিনিয়ন্তর ইডি বিভিন্ন সেল কোম্পানি বেআইনি রুফিয়ার ট্রানজাকশন করে, ব্যক্তি, মানুষ, প্রতিষ্ঠান সব স্তরে তারা করে। এটা দেশের অর্থনৈতিক সন্ত্রাস সেটা মুক্ত করার একটা বড় ধরনের হাতিয়ার। এই আইনে লালু প্রসাদ এখনো জেলে পশু খাদ্য কেলেঙ্কারিতে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী কি এমন হলো বলুন তো? ধরলাম কেন্দ্রীয় সরকার এই আইনকে অপপ্রয়োগ করে একটা এই বিরোধী মানে কেন্দ্রীয় সরকারে আসীন দলটির বিরোধী তৃণমূল সরকার তাকে হেনস্থা করতে চাইছে। তাহলে আপনি তো আইনের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনি অন্তত আইনটাকে বাঁচিয়ে নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে বিশ্বাস রাখতে পারতেন। আপনি চলে গেলেন, একাধিক সিডি ফিডি তুলে নিলেন, আপনি সেটা নিয়ে অপরাধ বোধে ভুগলেন না, আপনি আইন ভাঙলেন, বাইরে এসে প্রেস স্টেটমেন্ট করে গর্বের সাথে বলছেন এই নিন ফিজিক্যাল এভিডেন্স, মোবাইল, এই যে পেন ড্রাইভ, এই যে ল্যাপটপ, সব আমি নিয়ে চলে এসেছি, ডিজিটাল এভিডেন্স ধ্বংস করে দিয়েছি, কারি সমস্ত সবুজ রঙের ফাইল, এই ফাইল সেই ফাইল, সরকারি ফাইল। আপনি কাকে দিয়ে তোলালেন? পুলিশকে দিয়ে তোলালেন। কোন গাড়িতে তোলালেন? তৃণমূল পার্টির নামে নামাঙ্কিত একটি গাড়িতে। মানে বেআইনির পর বেআইনি কাজ। আপনি কাদের নিয়ে গেলেন? ডিজি, এসপি, সিপি, এই আধিকারিকদের যারা 256 নম্বর আর্টিকেলে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনকে এখানে প্রিভেল করতে বাধ্য, তারা এক্সিকিউটিভ এন্ড, তাদেরকে নিয়ে আইনটা ভাঙলেন। আজকে সরকারি আধিকারিকদের কাজে বাধা, অর্থাৎ আইপিসির পূর্বতন আইন 186, যেটা বিএনএস এ 221, কিংবা আপনার আইপিসি 201, যেটা বিএনএস এ 238, কিংবা আইপিসি 335, যেটা বিএনএস এ 132, আইপিসি 332, যেটা বিএনএস এ 224, আইপিসি 333, যেটা বিএনএস এ এখন হয়েছে 121। এই আইনগুলো আপনি ভাঙলেন। এই আইনগুলো obstruction to public servant in discharge of public function, এই অপরাধে cognizable non bailable offense। আপনার বিরুদ্ধে বিএনএস এর ধারায় 7 বছর এবং অতিরিক্ত ক্ষমতা অপপ্রয়োগ করে এই কাজটা করেছেন, মানে অতিরিক্ত 2 বছর, অর্থাৎ 9 বছরের সশ্রম কারাদণ্ডের প্রভিশন আছে। আপনি আইনকে শুধু ভাঙলেন না, বাঙালির মুখে চুনকালি লাগালেন। যে বাঙালির রাজনৈতিক প্রজ্ঞা সমুদ্র হিমাচল মানুষ মানতেন, সমুদ্র হিমাচল ব্রিটিশদের আমরা খেদিয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তার চিত্তরঞ্জন দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ মুখার্জি, ক্ষুদিরাম, প্রফুল্ল সেন,
প্রফুল্ল ঘোষ, অতুল্য ঘোষ, বিধানচন্দ্র রায়, আপনি এই সারিতে কার নাম উচ্চারণ করবেন? সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যারা সমাদৃত, আজকে তাদের মান সম্মান, বিপিন চন্দ্র পাল, আপনি এদের ভুলুণ্ঠিত করলেন। অরবিন্দ ঘোষের, বিবেকানন্দের বাংলাকে আপনি এমন লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন যে আপনি থাকবেন না, আপনার ভাইপো থাকবে না, তৃণমূল থাকবে না যুগের নিয়মে। কিন্তু বাঙালির রাজনৈতিক ইতিহাস লিখে স্বর্ণাক্ষরে লেখার সাথে সাথে কালো অক্ষরে এই পর্বটাও একদিন লেখা হবে, যেই পর্বে যে একটা মুখ্যমন্ত্রী জনগণের প্রতি যিনি দায়বদ্ধ, তিনি সোজা চলে গেলেন, তিনি এ রাজ্যে ধর্ষিতা মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পায় না, সেগুলোকে ছোট ঘটনা বলে এড়িয়ে যান, অথচ তিনি ছুটে গেলেন কার কাছে? গেলেন সেই কোম্পানি যার বিরুদ্ধে অভিযোগ টাকা সাইফুনের, সেখানে গিয়ে ইডি অফিসারদের ধমকে চমকে কেড়ে নিয়ে আসলেন সমস্ত ফাইল। এটা কি আপনাকে শোভনীয় দেখায়? আপনি পারেন এটা করতে? আমি জানি না মাননীয় সুপ্রিম কোর্ট ফাইনালি কি রায় দেবেন, কিন্তু আজকে গতকাল হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে ধরনের অবজারভেশন গুলো দিয়েছে, এটাই কি যথেষ্ট নয় যে এই রাজ্যের সরকারকে এই মুহূর্তে বরখাস্ত করে দেওয়া কিংবা নৈতিক দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পারিষদদের ক্ষমতার থেকে সরে যাওয়া, মাথা পেতে নেওয়া যে আমরা অন্যায় করেছি, অপমান করেছি বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, কৃষ্টি সবকিছুকে ধূলিসাৎ করেছি, বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে আমরা, এটা কি সম্ভব নয়? আপনি বলুন। আজকে আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে তর্ক চলছে বাঘা বাঘা উকিলদের মধ্যে যে মুখ্যমন্ত্রী চোর না ডাকাত। আপনি কল্পনা করুন, একটা সরকার বারবার বারবার চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি এগুলোকে জাস্টিফাই করতে জনগণের ট্যাক্সের টাকায় চলে যান কোথায়? চলে যান কারি কারি টাকা খরচা করে চলে যান হাইকোর্ট সুপ্রিম কোর্টে। আজকে মনেকা গুরুস্বামী সহ 17-18 জনের প্যানেল দেখছিলাম আমি এই 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 মামলাটা লড়তে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই অপরাধকে ঢাকতে, তাদের পুলিশ আধিকারিকদের অপরাধ ঢাকতে যে টাকাটা খরচা করলেন, টাকাটা কাদের? জনগণের ট্যাক্সের টাকা। উন্নয়ন হয় না, চাকরি নেই, কিচ্ছু নেই, রাজ্যের সড়ক হচ্ছে সমুদ্রের মতন বড় বড় গর্ত, আর সেই রাজ্যে শিল্প নেই, শুধু আছে কি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মামলা, কাটমানি, সিন্ডিকেট, আর শিল্পের ধোঁয়ার নামে সমস্ত বোম কারখানার ধোঁয়া চলছে এই রাজ্যটায়। আপনি ভাবুন, লাস্ট দুদিনে 12টা-13টা রাজ্যে এসআইআর চলছে। লাস্ট গতকাল ফারাক্কায় মনিরুল ইসলামের নেতৃত্বে, আর আজকে চাকুলিয়ায় কি ঘটনা হয়েছে দেখুন। ভারতবর্ষের সংবিধানকে এরা কেন, বারবার বলছি, মানে না। এরা জামাতের চাইতো নিম্নরুচির ভারত বিদ্বেষী একটি দল, যে তারা ভারতবর্ষের সংবিধানকে মানে না। আচ্ছা, চাকুলিয়া ভিডিও পিসটা ধূলিসাৎ করে দিয়েছে পুড়িয়ে। গতকাল মনিরুলের নেতৃত্বে ফারাক্কার বিধায়ক তৃণমূলের ভিডিও পিস হামলা হয়েছে। পুলিশ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুধু 2 জনকে পেয়েছে, মনিরুলের নাম সেখানে নেই। আজকে এইভাবে তারা সংবিধানকে ক্ষতিগ্রস্ত করছে। আপনি মনে করেন এই সরকার ক্ষমতায় থাকার যোগ্যতা আছে? এই সরকারের যোগ্যতা নেই। তারা ভারত বিদ্বেষী, সংবিধান বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, এত বাঙালি দরদ। আজকে এই বাঙালি যারা সকাল বিকাল কেন্দ্র সরকারকে গাল দিয়ে বাঙালি অস্মিতার কথা বলে, আমি বলতে চাই তৃণমূল নয়, তৃণমূলের সদ্য নিরপেক্ষ পরমব্রতরা, তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন, আপনি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে একবার কান পাতুন, কারা বাঙালির ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করছে? কারা কারা বাঙালিকে নিজ ভূমে পরবাসী করছে? তারপরে এই এসআইআর এর বিরুদ্ধে এই সরকারের পাশে দাঁড়াবেন। আর যদি ধরে নেই আপনি সদ্য তৃণমূলী ভোটের একটা টিকিট পাওয়ার লোভে এই কাজটা করেছেন, আমার কিছু বলার নেই। একটাই কথা আপনাকে বলছি, আজকে বাঙালির কালো দিন, এবং আগামীতে আমি জানি না নেক্সট শুনানিতে মাননীয় সুপ্রিম কোর্ট কি রায় দেয়। যদি সত্যিকারের ল অফ দ্য ল্যান্ড বিচারটা হয়ে থাকে সওয়াল জবাবের ভিত্তিতে, তাহলে আমি মনে করি এ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিষদ পুলিশ আধিকারিকদের নিস্তার নেই, তারা বাঁচবে না তারা। ইতিমধ্যে ইডির যে আইনজীবীরা রয়েছে তারা মমতা ব্যানার্জির যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। এমনকি রাজীব কুমারের সাসপেনশনের কথাও তারা সুপ্রিম কোর্টে জানিয়েছে। এমনকি পুলিশের যে শীর্ষ কর্তারা রয়েছে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ইডির যে আইনজীবীরা রয়েছে তারা। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, সাসপেনশন, ইডি আইনজীবীরা সাসপেনশনের সওয়াল করেছেন। আমি বলবো এই বিএনএস এর ধারায় এত ঘৃণ অপরাধের শাস্তি সাসপেনশন নয়, সাসপেনশন শাস্তি নয়, সাসপেনশন নট এ পানিশমেন্ট নট আ স্টিগমা। সাসপেনশন মানে সরকারি আধিকারিক বসে বসে 75% বেতন পাবে, তারপরে ফুল বেতন পেয়ে যাবে, প্রমাণ না হলে কিছুদিন পরে কাজে ফিরে আসবে। এদেরকে বরখাস্ত করে এদের বিরুদ্ধে প্রসিডিংস তৈরি করতে হবে এবং একটা প্রেসিডেন্ট দেখাতে হবে ভারতবর্ষে, একটা নজিরবিহীন শাস্তি, যে আগামীতে কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী, কোনো পুলিশ আধিকারিক সরকারি টাকায়, সরকারের ভোটে, জনগণের ভোটে, জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে, অনারিয়াম নিয়ে, জনগণের ভোটে জিতে কোনোদিন ভারতের সংবিধান নিয়ে ছেলে খেলা না করে। এটা উল্লেখ একদম দৃষ্টান্তমূলক। সুপ্রিম কোর্ট কি করবে? সুপ্রিম কোর্ট আইন মেনে করবে। সওয়াল জবাব কি করবে? সওয়াল জবাবের ভিত্তিতে হবে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এই যে একটার পর একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে যদি এখনই লাগাম না টানা যায়, যেদিন ইডি আধিকারিকদের মারা হয়েছিল, যেদিন রাজীব কুমারকে ধরতে এসে সিবিআই অফিসারদের রোস্তার শিকার হতে হয়েছিল, সেই দিন যদি ব্যবস্থা নেওয়া যেত, আজকে এই বাড়াবাড়িটা করার সুযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পারিষদরা করতে পারতেন না। আজকে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা কালো দিন, ভয়ানক দিন। এ যদি চলতে থাকে, আগামীতে যুক্তরাষ্ট্রের দিকে দিকে সংবিধানকে ছেলে খেলা পর্যায়ে নিয়ে যাওয়ার একটা ট্রেন সেট আপ হয়ে যাবে, যেটার পথ দেখালো হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের নেতৃত্বাধীন এই সরকার। আমরা দেখেছি যে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী আছেন কেজরিওয়াল, তিনিও অ্যারেস্ট হয়েছিলেন। মানে তাহলে মমতা ব্যানার্জি তো এখানে আইন ভেঙেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, ওনার কি গ্রেফতার হওয়াটা জরুরি নয়? ডেফিনেটলি আইন বলছে, আমি অন্য কোনো অ্যাঙ্গিকে যাচ্ছি না। আইন বলছে 9 বছর তার জেল হওয়ার কথা। বিএনএসএ এই যে আধিকারিকদের এইরকম হেনস্থা, আধিকারিকরা প্রাইমার ফেসাইতে বলে দিচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন আমি এইসব ফাইল নিয়ে এসেছি। এবার তিনি যে যুক্তি দেখাচ্ছেন ওর ভিতরে কি আছে না আছে, সেটা তো প্রমাণ করাটা খুব কঠিন। সুপ্রিম কোর্ট বলেছে সিসিটিভি ফুটেজ রাখতে, সলিসিটর জেনারেল তুষার মেহতা বলে দিয়েছে একটাও, মাই লর্ড, একটাও সিসিটিভি ফুটেজ নেই, সব মুছে ফেলেছে। যেটা হয়, আপনি আরজি করের মামলা দেখুন, কিংবা আপনি ইয়েতে চলে যান, ওই সন্দেশখালী, কিচ্ছু পাওয়া যায়নি পরবর্তীকালে, কিছু থাকে না, উড়িয়ে দেয়, এরা উড়িয়ে দেয়। আমি আপনাকে বলছি যে আজকে যেভাবে একটা আর্থিক লেনদেনের আঙ্গিকে একটা ডুফিয়ার ট্রানজাকশনের মতন সাংঘাতিক মামলায় এই যে ইন্টারোগেশনটা হচ্ছে, নথি চুরি বা ডাকাতি, এটা যদি স্ট্যান্ড করে যায়, সাথে সাথে সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া, ক্ষমতাকে অপব্যবহার করে সাথে সাথে অস্ত্র দেখিয়ে ডাকাতির কে স্ট্যান্ড করা, 5 জনের বেশি আমলা নিয়ে তিনি গিয়েছিলেন, অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে, তাহলে জেল শুধু নয়, নজিরবিহীন শাস্তি হবে, মিলিয়ে নেবেন। এই যে আপনি বললেন সিসিটিভি ফুটেজের কথা, যদি পরে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা যায় বা মমতা ব্যানার্জি যে জিনিসগুলো নিয়ে গেছে ওগুলো যদি ফেরত পাওয়াও যায়, তাহলে আসল যে জিনিসটা ইডি খুঁজছিল সেটা কি পাবে? না, আমি আবারও বলছি, দেখুন, যে রাজ্য সরকারের কাছে দুধে রাজীব কুমার আছে এবং সেই দুধে রাজীব কুমারকে তারা জনগণের সেবায় কাজে না লাগিয়ে নিজেদের সেবায় কাজে লাগায়, আমি বলতে চাই সারদা, রোজ ভ্যালি থেকে শুরু করে নারদা স্টিং অপারেশন থেকে শুরু করে আজকের দিনে যত দুর্নীতি, প্রত্যেকটা রাজীব কুমারকে মতন দুধে দক্ষ প্রাক্তন রামকৃষ্ণ মিশনের ছাত্র, মেধাবী ছাত্রকে এরা ব্যবহার করেছিল এভিডেন্স ট্যাম্পার করতে, ম্যানুপুলেট করতে। আপনি মনে করেন এই ম্যানুপুলেশনটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সক্রিয়তা নিয়ে ওখানে গিয়ে এইসব উদ্ধার করেছে, সেগুলো পুনরায় মানে অবিকল পৌঁছে দেবে? তিনি নিজে বলছেন আমার কাছে হার্ড ডিস্ক ফার্ড ডিস্ক সব তুলে নিয়ে এসেছি, ওগুলো আছে। পিবিআরস এর উদাহরণগুলো দেখুন, রাজ্যে কোনটায় সুপ্রিম কোর্ট, আপনি বলবেন সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টকে কে মানে? রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে মানে, এর চেয়ে হাস্যকর মানে যুক্তি অপযুক্তি আমি অন্তত মানে আপনাকে দেখাতে পারি। কিরকম দেখুন, রাজ্য সরকারের একাধিক মামলা সুপ্রিম কোর্টে গেছে,
26,000 চাকরি চলে যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় কি বলেছিল? সুপ্রিম কোর্টের অর্ডার মানি না। তারপরে কি বলেছিলেন তিনি? সুপ্রিম কোর্ট টেন্টেডদের পরীক্ষায় বসতে না বলেছিল 3 বার। এই সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি। ডিএ দিতে বলেছিল 25% এরিয়ার, সরকার মানেনি। শুধু তাই নয়, আপনি হাইকোর্টের মামলাগুলো দেখুন, যারা যেসব বিচারপতি এদের বিরুদ্ধে জোচ্চুরির মামলা দিয়েছে, এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কি হেনস্থা হয়েছে। জাস্টিস অমৃতা সিনহা, তার হাজবেন্ডকে ধরে তার ব্যক্তিগত জীবনে প্রবেশ করেছে তৃণমূল। রাজশেখর মান্তা, মনে আছে? 13 নম্বর এজলাস দিনের পর দিন তৃণমূলের নেতারা বয়কট করেছে, তৃণমূলের আইনজীবী সেলের নেতারা। শুধু তাই নয়, রাজশেখর মান্তার বাড়িতে পোস্টার হয়েছে, সেই পোস্টারে যারা দিচ্ছে তৃণমূলের কর্মীরা দেখা গেছে সিসিটিভিতে, পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি, আজ অব্দি করেনি। শুধু তাই নয়, নবান্নের 14 তলা জাস্টিসকে, এই যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির ঊর্ধ্বে জাস্টিস, পিলার অফ দ্য ডেমোক্রেসি, তাকে কন্ট্রোল করতে, গলা চিপে ধরতে একাধিকবার ব্যবস্থা নিয়েছে। আপনি দেখুন, আপনি গ্রামীণ আদালতগুলো চলে যান, আসানসোলের আদালতের বিচারপতিকে তুলে এনে আদালত কক্ষ খুলিয়ে শিব ঠাকুর মন্ডলের পুরনো মামলায় কবর থেকে তুলে এনে অনুব্রতকে পশ্চিমবঙ্গে রাখার শেষ চেষ্টা তৃণমূল সরকার করেছিল, মনে আছে? শুধু তাই নয়, একটা সরকার আইন আদালতকে মানে না, তাদের ভার্ডিক্ট পছন্দ না হলে সরাসরি আইন আদালতকে প্রকাশ্যে বলে দেয় তাদের 5 পয়সা, 10 পয়সা, খুচরো পয়সা, 25 পয়সা। প্রত্যেক স্তরের নেতা আদালত সম্পর্কে কি বলে? তারা বিজেপি, তারা বিরোধী দল বলে। তো বলে আইন ব্যবস্থাটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস, সুপ্রিম কোর্টে সুমোটোর মতন পরিস্থিতিও চলে এসছে। একাধিকবার মুখ্যমন্ত্রী মানেননি, মানে না। কুণাল ঘোষ মানে না। কে কুণাল ঘোষ? মুখপাত্র, প্রকাশ্যে বলে বিচারপতিদের সম্পর্কে পার্সোনালি অ্যাটাক করে। তাহলে সেই সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানবে? হরিশ্চন্দ্রের মতন সমস্ত সিডিও, সমস্ত ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল ডকুমেন্টস, সিসিটিভি ফুটেজ দিয়ে বলবে এই নিন বাবা ধন, আমরা অন্যায় করেছি, মুখ্যমন্ত্রীকে কোমরে দড়ি দিয়ে নিয়ে চলে যান, মানবে আপনি? বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙা হয়েছিল, মনে আছে? 19-এর লোকসভা নির্বাচনে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজ অব্দি 1 সদস্যের বা 2 সদস্যের কমিটি হয়েছিল আলাপন বাবুর নেতৃত্বে। দুধে আরেকজন নমস্য ব্যক্তি, প্রাক্তন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন দুধে আমলা, গর্বিত বাঙালি আমরা যে আলাপন বাবুর মতন আমলা, কিন্তু সেখানেও গিয়ে কষ্ট হয়। ওই রকম দুধে আমলাকে বাংলার উন্নতিতে কাজে না লাগিয়ে মমতা ব্যানার্জি বাজে কাজে ব্যবহার করেছে। তার নেতৃত্বে কমিটি বানিয়েছিল, আজ অব্দি কমিটি রিপোর্ট আসেনি, সিসিটিভি ফুটেজ থানা অব্দি পৌঁছয়নি, মনে আছে তো? ফলে একটা সরকার জুডিশিয়ারি, এক্সিকিউটিভ সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে গেছে। জুডিশিয়ারিকে এখনো পুরোপুরি পেরে ওঠেনি। এক্সিকিউটিভ এন্ডটাকে মেরে ফেলে তৃণমূল করে ফেলেছে। আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কে তৃণমূল, কে পুলিশ অফিসার। মমতা ব্যানার্জির কোন সভাটা সরকারি, কোন সভাটা তৃণমূলের পার্টির, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এই রাজ্যের মানুষ করতে পারে না 11 সালের পর থেকে। ফলে আজকে আমাদের এইভাবেই চলতে হবে। সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার দিকে ভারতবাসী তাকিয়ে আছে, বাংলার মানুষ তাকিয়ে আছে। তবে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গ আজকে একটা থ্রেটেনিং জায়গায় চলে গেছে। বাঙালির অস্তিত্ব, বাঙালির কৃষ্টি, কালচার, রাজনৈতিক সৌজন্যতা, একটা গৌরব উজ্জ্বল ইতিহাস সব আজকে ভুল উন্ঠিত। একদম শেষ প্রশ্ন, একটু অন্য প্রসঙ্গে। আজকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে প্রায় 3000 পুলিশ নিয়ে। একজন সাধারণ সাংসদ এত পুলিশ, এত সিকিউরিটি কি করে পায়? যেখানে পুলিশকে দেখা যায় যে বিরোধী দলনেতার এফআইআর নিচ্ছে না, বা আরজি কর কাণ্ডের সময় দেখেছি পুলিশ টাইমে পৌঁছাতেও পারছে না সেখানে। দেখুন, আমি বলি যে দলের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, আমি এই কথাটা বলেছিলাম। মানে বলা হয় সেকেন্ড, কিন্তু আমি বলছি সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড, দলের চালিকা শক্তি, লোকে আড়ালে আবডালে প্যারাশুট নেতাও বলেন। আমি বলছি এই ভদ্রলোক শুধু আজকে নন্দীগ্রামে বলছেন কত ফোর্স নিয়ে গেছে, 7000 বোধহয় বললেন, 3000। উনি যখন যেখানেই যান, উনি পার্টির প্রোগ্রাম করতে গেলে ব্যতিব্যস্ত হয়ে যায় সে এলাকার পুলিশ। ল অ্যান্ড অর্ডার শিব ঠাকুরের দেশে, মানে আইন কানুন শিব ঠাকুরের দেশে চলে যায়, সব বন্ধ, সব পুলিশ লেগে যায় একটা পরিবারকে সিকিউরিটি দিতে।
এবং একটা লোককে সিকিউরিটি দিতে, একজন সামান্য এমপি কে সিকিউরিটি দিতে। আপনার মনে আছে মুখ্যমন্ত্রীর ভাইপোর আরেক ভাইপোর দার্জিলিং এ বিয়ে হয়েছিল, এক ডাক্তার ভাইপো। সেই সময় দার্জিলিং এর সমস্ত মহকুমা হাসপাতাল, এমনকি শিলিগুড়ি মহকুমার সমস্ত হসপিটালের নার্স ডাক্তারদের স্পেশাল আইনে তুলে নিয়ে গিয়েছিল। ডাক্তার হাহাকার পড়ে গেছিল, বহু মানুষ বিনা চিকিৎসায় মারা গেছে, পুলিশকে তুলে নিয়ে গেছিল। মুখ্যমন্ত্রী নিজে যখন যান দার্জিলিং এ ৭,০০০ ৬,০০০ পুলিশ নিয়ে যান, হাল্লা চলছেন। ঠিক আছে, ঠিক একইভাবে এই ৩,০০০ পুলিশ নিয়ে যাওয়া, বিপুল সংখ্যক জনগণের ট্যাক্সের টাকা একটা দলীয় অনুষ্ঠান করতে বেআইনিভাবে নিয়ে যাওয়া, এর পিছনে তো একটাই লজিক কাজ করে। তিনি অল্প পুলিশ বা সিকিউরিটি ফোর্স হীনভাবে শুভেন্দুর ওই বদ্ধভূমিতে যেতে ভয় পান। সেই বদ্ধভূমি, যেই বদ্ধভূমিতে এ রাজ্যের ২৯৪টা সিটের একমাত্র মুখ, রাজ্যের সর্বোচ্চ নেত্রী, সরকারের মুখ, তিনি কম্পার্টমেন্টাল পেয়েছিলেন, অর্থাৎ হেরে গেছিলেন। এই যে দগদগে ঘাটা, বিপুল সংখ্যাগরিষ্ঠভাবে মমতা এসেছে, কিন্তু তিনি হেরে গেছেন। এটাও তো একটা কালো অক্ষরে লেখা থাকবে ইতিহাসে, যে শুভেন্দু বিরোধী দলনেতা, তার কাছে তিনি হেরে গেছেন, এবং হেরে যাওয়ার অঙ্কটা হয়তো সামান্য হলেও হেরে তো গেছেন। এবং হেরে শুধু যাননি, পরবর্তী যে কটা নির্বাচন দেখুন, আপনি ২৩-এর পঞ্চায়েত নির্বাচন দেখুন, সেই মার্জিনটা আরো বেড়েছে। নন্দীগ্রাম ১ এবং ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি জিতে ফেলেছে বিজেপি। নন্দীগ্রামের ১৭টার মধ্যে ১১টা পঞ্চায়েত বিজেপি জিতেছে, এত সন্ত্রাসের মধ্যেও। শুধু তাই নয়, ২৪-এর লোকসভা নির্বাচনে ৮,২০০ ভোটের লিড দিয়েছিল নন্দীগ্রাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যেখানে মমতা ব্যানার্জিকে শুভেন্দু হারিয়েছিল ১৯৯৫-৯৬ এসব ভোটে। এই যে দিনকে দিন লিডটা বেড়েছে, সেটা তো নবান্নের কাছে খবর আছে। তাই ভয় তো লাগবেই ম্যাডাম। যদিও অভিষেক যেখানেই যায় রাজকীয়ভাবেই যায়, হল্লা রাজার মতনই যায়, এই সব জনগণের সমস্ত কাজকে শিখে তুলে দিয়ে পুলিশ তার সেবায় লিপ্ত হয়ে পড়ে। তিনি যে বাড়িটায় থাকেন তার পাশ দিয়ে কোনোদিন কোনো গাড়ি যেতে পারে না, ওটা ভিআইপি হয়ে গেছে, পার্সোনাল ইউজ। অর্থাৎ রাজা, রাজপুত্র তো, রাজকুমার তো। বিবেকানন্দের বার্থডে, জন্মদিনের দিন এসে তো চারিদিকে বিবেক গুপ্তা, তার দলের এমএলএ, যখন যুবরাজ লিখেছিল, তিনি লোক দেখানো একটা ধমক দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তো তিনি যুবরাজই বাংলার। আর এখানে তো চলছে একটি রাজতন্ত্র। ঠিক আছে, মানে ফলে মানুষ তো এই রাজতন্ত্রে ক্রিয়নক প্রজাই হবেন। তাই হচ্ছে। হ্যাঁ, একটা ছোট্ট প্রশ্ন করি, ১৮ তারিখ সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সিঙ্গুর রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে শাসক দলের উত্থান বলা যেতে পারে। টাটা চলে গেছে, শিল্প চলে গেছে রাজ্য ছেড়ে। এই সভাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? দেখুন, মোদিজি আসছেন, ইতিমধ্যে তার দলেরই রাজ্যের নেতা ছিলেন তৎকালীন প্রাক্তন রাজ্যপাল তথাগত বাবু ক্ষমা চেয়েছেন। রাজনাথ বাবু মানে হয়ে এই দলের রাজ্যের বিজেপি একাধিক নেতা ক্ষমা চেয়েছেন, যে ওই সময় ওই আন্দোলনের ধ্বংসাত্মক আন্দোলন বা শিল্প তাড়ানোর একটি অশ্বমেধ যজ্ঞে কোনো কারণে বিজেপির কিছু নেতা ছিল মমতার পাশে, মানে পাপের অংশীদার তাদেরও হতে হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, প্রধানমন্ত্রী আসবেন সেই মাঠটায়, হয়তো এসে ঐতিহাসিক ভুলের ক্ষমা চাইবেন এবং আগামীর একটা পথ দেখাবেন যে তারা ক্ষমতায় আসলে শিল্পায়নের কি দিক নির্দেশ তিনি করবেন। মমতার সমালোচনা শিল্পকে তাড়িয়ে দিয়ে রাজ্যে শিল্পের নামে ঘুঘু চড়িয়ে দেওয়া, সিন্ডিকেট ব্যবসাটার গ্যাগরিনের রূপ তৈরি করে দেওয়া। সিপিএম সিন্ডিকেট তৈরি করেছিল, আর সিন্ডিকেট ব্যবসায় দগদগে ঘা করে দিয়েছে রাজ্যে, শরীরে মমতা ব্যানার্জি, অর্থাৎ সিপিএম এর যোগ্য ছাত্রী, জ্যোতিবাবুর যোগ্য ছাত্রী বলে পরিচিত মমতা ব্যানার্জি। আজকে এই রাজ্যে শিল্পের ধোঁয়া দেখা যায় না, বোমবাজির ধোঁয়া দেখা যায়, বারুদের ধোঁয়া দেখা যায়। সেই রাজ্য, যে রাজ্যে আপনি বলুন, যে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই লাস্ট ১৪-১৫ বছরে একটি শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই শিল্পের ফিতে কাটার কোনো ভিডিও আপনারা মিডিয়া জগতের কেউ দেখাতে পারবেন না। সেই রাজ্যে বিরোধীদের কাছে মানুষ জানতে চায় যে মমতাকে দোষারোপ নয়, আপনারা আসলে কিভাবে শিল্প তৈরি করবেন। বাঙালির
শিল্প সত্তাকে যেভাবে আক্রমণ করেছে, সিঙ্গুরে শিল্প তাড়িয়ে বাঙালির শিল্প মেধা, যে বাঙালি একটা সময় শিল্পের জনক ছিল, যে পশ্চিমবঙ্গ গঙ্গার দুধারে ব্রিটিশদের ভারতে বা ব্রিটিশ ভারতের পরেও ভারতবর্ষের সবচেয়ে বেশি ট্যাক্স কন্ট্রিবিউটর ছিল, জিডিপির সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ভারতে। আজকে সেই বাংলার বাঙালির মধ্যে শিল্পের জোয়ার মানসিকতা তৈরি, যেটাকে 34 বছরে বাম, 15 বছরে তৃণমূল ধ্বংস করে ফেলেছে, সেটা উত্থান করতে যদি বিজেপি কোনদিন ক্ষমতায় আসে, তারা কি প্রচেষ্টা করবেন সেটা শুনবে, সেইটা শোনার অপেক্ষায় আমরা প্রত্যেকে আছি। একটাই কথা আমি আপনাকে বলতে পারি, তৃণমূল না গেলে এ রাজ্যের শিল্প কেউ আনতে পারবে না। কারণ তৃণমূল, সিপিএম এর শেষের দিকের স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎকে পাল্টে সরকারি একটা শ্লোক তৈরি করেছে, কৃষি আমাদের ভীতি, শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর। তাই শিল্প এখানে ভিত্তিপ্রস্তর। তাই ইনফোসিস ইনভেস্ট করতে আসলে বিজিডিএস এর সভামঞ্চে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের দলের একটা ক্রিমিনাল, নটরাইজ ক্রিমিনাল শওকত মোল্লাকে ডেকে নিয়ে বলতে হয় সবার সামনে, শওকত দেখবে এরা যেন শিল্প তৈরি করতে গিয়ে বাধার সম্মুখীন না হয়। অর্থাৎ তিনি পুলিশের উপরে ভরসা রাখতে পারছেন না, তিনি ফ্রিঞ্জ এলিমেন্ট, এই বখাটেদের উপরে তার ভরসা রাখতে পেরেছেন। সেই রাজ্যে কোনো শিল্পপতি প্রতি বছর শিল্প সম্মেলনে আসবেন, জনগণের ট্যাক্সের টাকায় হাত চুবিয়ে মাছ মাংস খেয়ে যাবেন, শিল্প করবেন না, ওই প্রতিশ্রুতি থেকে যাবে। ফলে এই সরকারকে না সরালে শিল্পের অচলায়তন, শিল্পের নামে যে মরুভূমি তৈরি করে ফেলেছে, এই মরুভূমিতে আপনি মরুদ্যান তৈরি করতে পারবেন না। তাই ওই দেখবেন সিঙ্গুরে হয়ে যাওয়া শিল্পটাকে তুলে দিয়ে এখন ওখানকার চাষিদের চোখে মুখে যে শস্যে ফুল দেখিয়ে ছেড়েছে মমতা ব্যানার্জি, কাশফুল, চপ শিল্প, ঘুগনি শিল্প, এইসব অদ্ভুত উদ্ভট শিল্প নাম করে যুব সমাজকে যারা অপমান করছে, যে রাজ্য ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের, লেবারদের সাপ্লাই লাইন হয়ে পরিণত হয়েছে, সেই রাজ্যে মমতাকে উৎখাত না করলে শিল্পের জোয়ার কেন, শিল্পের একটা ভিত্তিপ্রস্তর আপনি তৈরি করতে পারবেন না, মিলিয়ে নেবেন, শিলান্যাস করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ।